ব্যাপার হচ্ছে যে কোথায় তোদের গ্রুপটা, এটা আচ্ছা, ডেভিড বাটলারের বই যদি না আছে, মানে কেনার ইমার্জেন্সি দরকার নেই, এই ভার্সনটা থেকে কাজ চালাতে পারিস। পুরো বইটা লাগবে না আমাদের, ওই ফার্স্ট বোধহয় 5-6টা চ্যাপ্টারই আমরা করব, তো সেটা আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, তোদেরকে একটা আমি রেক্টিফিকেশন করে দিই একটু। ওই একটা তোর কথা বলেছিলাম যে দেখ, তোদেরকে একটা আমি কথা প্রথমে বলেছিলাম যে এই যে 2 টু দি পাওয়ার ধর, যদি এরকম একটা নাম্বার ধর পি থাকে, সেইটাকে যদি আমি রিডিউস করি, মানে সাপোজ সামথিংয়ে মড ধর পি, তাহলে আমি বলেছিলাম যে এই পাওয়ারটাকেও আমি এটাকে 0 লিখে দিতে পারি। অ্যাকচুয়ালি এরকমভাবে হয় না, তার কারণে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধর 2 টু দি পাওয়ার 3 ইজ কংগ্রুয়েন্ট টু সাপোজ কত আমি চাইছি, ধর মড 3 সিস্টেমে। তাহলে আমি যখন আমি যদি এই রুলটা ব্যবহার করি, তাহলে আমার কি হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তার মানে হয়ে যাচ্ছে 1, তাই না? তাহলে 1 মড 3, কিন্তু অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, যেটা আমি যদি মডিউলাস 3 করি তাহলে আমার আসছে 2, তাই না? তাহলে 1 ইজ অবভিয়াসলি নট ইকুয়াল টু 2, তার মানে এই পাওয়ারটাকে আমি রিডিউস করতে পারি না, মানে এই যে মড 3তে এই পাওয়ারটা রিডিউস হবে না। আচ্ছা, তার আরেকটা ইন্টারেস্টিং কারণ, এটা অ্যাকচুয়ালি 2ই হয়ে যাবে, নট 1, কারণ এইটা এরকমভাবে করা যাবে না যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তার মানে এটাও করা যাবে না যে এটা 1 মড 3 সিস্টেমে। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে কেন এটা করা গেল না, কারণ এই যে পাওয়ারের যে জিনিসটা, এইটা নাম্বারের থেকেও বেশি একটা আমার ইনস্ট্রাকশনের কাজ করছে। তার মানে কি, মানে 2 টু দি পাওয়ার 3 মানে আমাকে বলছে যে 2 ইন্টু 2 করতে হবে, মানে বেসিক অ্যারিথমেটিকটা আমার কিন্তু নাম্বারগুলোই করছে, জাস্ট আমাকে স্ট্রাকচারটা বলে দিচ্ছে যে কতগুলো করতে হবে। তো অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে গেলে এইটা হচ্ছে সিস্টেমের বাইরে। কি বললাম, বোঝা গেল তো? অ্যাজ উই হ্যাভ শোন ইন দিস এক্সাম্পল, এটা সরি 2 টু দি পাওয়ার 3 হবে, এটা মানে 8 মডিউলো 3 মানে হচ্ছে 2। আচ্ছা, তার মানে এইখানে 3টা ইজ নট ইন দ্যাট সিস্টেম, ইট ইজ জাস্ট ইনস্ট্রাক্টিং আস দ্যাট উই মাস্ট মাল্টিপ্লাই 3 টাইমস। কি বললাম, সবাইকে বোঝা গেল তো তোদের? হ্যাঁ, তার মানে কি, এই পাওয়ারটা ইজ আউটসাইড দি রিডাকশন, মানে এইটা আমি রিডাকশনের মধ্যে কনসিডার করব না। তাহলে আমার যদি এরকম কোনো বড় পাওয়ার থাকে, তাহলে আমরা কিন্তু এইভাবে এইটাকে রিডাকশন করতে পারি না। ধর আমাকে যদি এটা মড 7 সিস্টেমে কিছু বার করতে দেয়, বা রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 7, তাহলে এইটাকে আমার মানে উইদাউট ইনভেস্টিগেশন, মানে জাস্ট এমনি এমনি রিডিউস করা যাবে না, ঠিক আছে? সেইটার ভ্যালিডিটি দেখতে হবে। আচ্ছা, বা ইন জেনারেল রিডিউস করাই যাবে না। এই যে এই এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলটা ক্লিয়ার হলো তো? এই কারণে 2 টু দি পাওয়ার 3 ইজ কংগ্রুয়েন্ট টু 2 মড 3 হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি ইট ইজ নট 1 মড 3, যেটা হওয়া উচিত ছিল 2 টু দি পাওয়ার 0, মানে আগের জায়গাটায় যদি আমি ধরে বসে থাকি, তাহলে এইটা কিন্তু ভুল। আচ্ছা, আর এইটা হচ্ছে কারেক্ট। কি বললাম সবাইকে, এই কারেকশনটা বোঝা গেল তো? আচ্ছা, দেখছিস, এই যে এটা খুব সুন্দরভাবে প্রুফ করেছিলাম আমরা, ওই n টু দি পাওয়ার টাও n, তাই না? এটা খুব কাজে লাগে। হ্যাঁ, এইটা এই সিগমা টাও n পড়ার পর আমরা এই যে অড ইভেন এইসব দিয়ে দুটো টেস্ট করে, কি আছে, এই যে এইটা, এই যে সামেশন অফ অল দ্য প্রোডাক্ট অফ অল দ্য ডিভাইসেস হয়ে যাবে n টু দি পাওয়ার টাও n বাই 2, এটা করেছিলাম আমরা, তাই না? গুড। আচ্ছা, তাহলে নাম্বার অফ ডিভাইসেস পেয়ে গেলাম, সাম অফ অল দি ডিভাইসেস পেয়ে গেলাম যেটা হচ্ছে সিগমা n, আর কি পেয়ে গেলাম, প্রোডাক্ট অফ অল দি ডিভাইসেস, ঠিক আছে, n টু দি পাওয়ার টাও n বাই 2। আচ্ছা, এই পর্যন্ত আমরা করেছিলাম। আচ্ছা, এইবার আমরা করব গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা, এক্সারসাইজগুলো ভালো আছে, কিছু আমরা পরে আসবো, কিছু সিলেক্টেড এক্সারসাইজ করতে দেবো। আচ্ছা, তাহলে এইখানে হ্যাঁ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যা এসছে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জানিস, কিন্তু
একবার তাও বলে দিই, নিয়ম তাই বলছে। আচ্ছা, কোথায় ফেলা, হ্যাঁ দেখ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি? ধর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এইটা ডিনোট করছে যে সরি গ্রেটেস্ট ইন্টিজার লেস অর ইকুয়াল টু এক্স, তাই না? এবার দেখ, সাপোজ আমি বললাম 2.1, তার মানে কি ফার্স্টে আমাকে বার করতে হবে যে এর থেকে ছোট কত কত নাম্বার আছে। যেমন ধর এর থেকে ছোট আছে 2, -1, 0, -1, এমনি করতে করতে যাচ্ছে। তার মধ্যে এই সেটটার গ্রেটেস্ট এলিমেন্ট কোনটা? এইটা। তাহলে এইটা হচ্ছে আমার 2, তাই তো? তাহলে গ্রেটেস্ট ইন্টিজার হুইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু এক্স, মানে গ্রেটেস্ট ইন্টিজারগুলোর হচ্ছে একটা সেট, সরি লেস দ্যান অর ইকুয়াল টু এক্স এর কালেকশনটা হচ্ছে একটা সেট, তার মধ্যে যেটা গ্রেটেস্ট ইন্টিজার, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ দ্যাট পার্টিকুলার নাম্বার। আচ্ছা, তাহলে এইটা বল তোরা ফট করে, √2 এটা কত হবে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ √2 বল, কেউ বল। 1 আচ্ছা, আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ দ্য -√3 -√3 0 0 0 0, ঠিক 0 হবে কি? ভালো করে দেখ ভেবে, 0 হবে না -2 হবে না 1 হবে? না না না, -2 আচ্ছা দেখ, এই মাইনাসগুলো কনফিউশন যাতে না হয় ওই জন্য ডেফিনেশন অলওয়েজ ঠিক থাকবে। ডেফিনেশন সব জায়গাতে ডেফিনেশন বাঁচিয়ে দেবে। মানে কি, এটা হচ্ছে -1.7 এর কাছাকাছি √3 মানে হচ্ছে। তাহলে এর থেকে যত ছোট নাম্বার আছে, তাই তো, তার মধ্যে যত ছোট ইন্টিজার আছে তার মধ্যে গ্রেটেস্ট। তাহলে এর থেকে ছোট ইন্টিজার হচ্ছে কত? -3 হতে পারে, ডট 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 আরো আছে, ধর -2 হলো। কিন্তু -2 এর পরে আসছে -1, -1টা এর থেকে বড়, তাহলে এখানেই সেটটা শেষ হয়ে যাবে। মানে গ্রেটেস্ট এলিমেন্ট কত হচ্ছে? -2। কি বললাম, বোঝা গেল? তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ √3 -√3 এটা হয়ে যাবে -2। বোঝা গেল তো কি বললাম? আচ্ছা, এইবারে আরেকটা কথা বলি, এর দুটো ভ্যারিয়েশন আছে। একটাকে বলা হয় ফ্লোর, একটা বলা হয় সিলিং। বানান ভুল হতে পারে, বানানটা দেখে নিয়েছে একটু, সিলিং বানান। এই যে যেমন আমরা গ্রেটেস্ট ইন্টিজার ডিফাইন করলাম, গ্রেটেস্ট ইন্টিজার যেমন ডিফাইন করলাম, সেরকম আরেকটা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। মানে ফ্র্যাকশনাল পার্ট মানে কি, ওই ইন্টিজারটা বাদ দিয়ে যেটা ফ্র্যাকশনাল পার্ট আসছে সেইটা। মানে ধর 1.32, এইটা যদি আমি ফ্র্যাকশনাল পার্ট বার করি তাহলে কত হবে? 0.32 আচ্ছা, ব্যাস। এইবার আরেকটু টিপিক্যাল দিই, √2 এর ফ্র্যাকশনাল পার্ট কত হবে? √2 এটা তো মানে ইয়ে করে বলা যাবে না, মানে রাউন্ড অফ করে তো একটু বুদ্ধি করে, মানে ট্রিক দিয়ে। মানে দেখ, √2 মানে হচ্ছে 1.414, তো তাহলে আমি লিখতে পারি অ্যান্সারটা হবে √2 এর থেকে 1 বাদ দিলে যা আসবে, তাই না? কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এর ফ্র্যাকশনাল হবে √2 - 1। আচ্ছা, সিমিলারলি যদি কোনো ইরেশনাল নাম্বার থাকে ইন জেনারেল, তাহলে আমি যদি কোনো ইরেশনাল নাম্বার পাই, ইরেশনাল নাম্বারকে জেনারেলি রেশনাল নাম্বারকে কিউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে ইরেশনাল নাম্বার হচ্ছে রিয়েলের থেকে সমস্ত ইরেশনালগুলো আমি রেশনালগুলোকে বাদ দিয়ে দিলাম। তাহলে যদি কোনো ইরেশনাল নাম্বার নিই এবং সেটা যদি পজিটিভ ইরেশনাল নাম্বার হয়, তাহলে আমি কি পাবো? যে তার ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে তার x minus box of x, x minus box of x, মানে কি, সেই এই যে নাম্বারটা x তার থেকে তার বক্স অফ x কে বাদ দিচ্ছি। আচ্ছা, এটা কি দুজনকার ক্লিয়ার হলো এই ব্যাপারটা? যে ফ্র্যাকশনাল পার্টকে আমি এটা এভাবে লিখতে পারি। অ্যাকচুয়ালি এটাকে এক্সটেন্ড করা যায়। এটা যদি ইনফ্যাক্ট যদি কোনো নেগেটিভ ইরেশনাল নাম্বার হয়, ইন জেনারেল যাই নাম্বার হোক, এইটা অলওয়েজ লেখা যায়। কি লেখা যায়?
যে এক্স কে আমি অলওয়েজ ভাবতে পারি যে কনসিস্ট অফ তার ইন্টিগ্রাল পার্ট প্লাস তার ফ্র্যাকশনাল পার্ট। এইভাবেই তো একটা নাম্বার তৈরি হয়, তাই না? হ্যাঁ এটা কি বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দেখ, তাহলে আমি কতগুলো প্রপার্টি বলি। তাহলে ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা, সেটা অলওয়েজ একটা ইন্টিজার হয়। জেড মানে হচ্ছে ইন্টিজার। আচ্ছা, এটা ট্রিভিয়াল খুব, মানে এটা বলার দরকার ছিল না। সেকেন্ড যেটা হচ্ছে যে ফ্র্যাকশনাল পার্ট যেটা, সেইটা অলওয়েজ 0 থেকে লেস দেন 1 এর মধ্যে হবে। এটা বলতে পারবি কেন? কারণ কি একটা নাম্বারকে ব্রেক করলে তো 0 পয়েন্ট সামথিংই তো হবে একটা। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ধর একটা নাম্বারকে যদি আমি ব্রেক করি, তাহলে ওই নাম্বারটা ধর এক্সটা হচ্ছে সামথিং পয়েন্ট, ম্যাক্সিমাম 999 এরকম হতে পারে, মানে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল পার্টটা 0.999 এরকম হতে পারে। এখন এইটা যদি এক্সিড করে যায়, তাহলে তো এই দিকে বেড়ে যাবে না, এই দিকে ডেসিমালটা বেড়ে যাবে, তখন এই দিকেরটা বেড়ে এখানে আবার 0 পয়েন্ট সামথিং চলে আসবে। তাহলে এইটা 1 কখনোই হবে না, কিন্তু 0 হতে পারে। কেন? কারণ 2.0 এর যদি আমি ফ্র্যাকশনাল পার্ট দেখি, বা 2 এরই শুধু যদি দেখি, তাহলে ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0। তাহলে 0 হতে পারে, কিন্তু 1 হতে পারে না। বুঝা গেল? আচ্ছা, 3 নম্বর প্রপার্টি হচ্ছে যে যে কোনো নাম্বার ফর এনি এক্স বিলংস টু আর, আমি কি লিখতে পারি? এক্সটাকে লিখতে পারি তার ইন্টিগ্রাল পার্ট প্লাস তার ফ্র্যাকশনাল পার্ট। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। গুড। আচ্ছা, এইবারে চলে আয়। আচ্ছা, কেউ জয়েন করেছে মনে হচ্ছে। মিস্টার অরবিন্দ, এত দেরি কেন রে? 7:30 ভেবেছিলাম, ওই জন্য 7:30 থেকে। ঠিক ঠিক, আমারও খেয়াল ছিল না, অ্যাকচুয়ালি 7:30 থেকেই ছিল। আমি টাইমটা একটু চেঞ্জ করেছি, 7টা করে দিয়েছি। ঠিক আছে, তো চাপের কিছু নেই। আমরা গ্রেটেস্ট ইন্ডিয়ার ফাংশন। হ্যাঁ, বল বল বল। হ্যালো ঠিক আছে। হ্যালো। আসলে দাদা ওই দেখা হয়নি আসলে গ্রুপটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা, বলছি দেখা হয়নি গ্রুপটা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, রেকর্ড করেছি, কোনো চাপ নেই, রেকর্ড করেছি, পরে পেয়ে যাবি। রেকর্ড হলো তো একটা দেখায় রেকর্ডিং বলে। ঠিক আছে দাদা, ঠিক আছে। না, ওটা এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট থাকতে হয় গুগল সুটের। আর আমার গুগল সুটের শুধু জি সুট অ্যাকাউন্ট আছে। আমি অন্য থার্ড পার্টি অ্যাপ দিয়ে রেকর্ড করছি। আচ্ছা, এই যে এখানে দেখ, নিচে দেখাচ্ছে এই যে স্ক্রিন রেকর্ডিং। আচ্ছা, হ্যাঁ যাই হোক, দেখ এইবারে আমরা অর্ঘদীপ চাপ নেই, কিছু এমন ইন্টারেস্টিং জিনিস আমরা সেভাবে করিনি। হ্যাঁ, তো অবভিয়াসলি ইন্টারেস্টিং জিনিসই আমরা করি ম্যাথামেটিক্সে। আচ্ছা, এই 3টে প্রপার্টি পড়েছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অলওয়েজ একটা ইন্টিজার হয় অবভিয়াসলি, এবং তার যে ফ্র্যাকশনাল পার্ট থাকে সেটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে লাই করে। আর যে কোনো রিয়েল নাম্বারের জন্য ইন্টিজারটাকে লেখা যায় তার ইন্টিগ্রাল পার্ট প্লাস তার ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলেছি, সাপোজ ফ্র্যাকশনাল পার্ট ইন্টিগ্রাল পার্ট অফ √2 এটা হয়ে যায় তোর 1, ইন্টিজার পার্ট অফ -√2 এটা হয়ে যায় -2, আর ফ্র্যাকশনাল পার্ট অফ √2 এইটা হয়ে যাবে √2 - 1। কি বললাম, বোঝা গেল? বা এইটা ধর 2.1 এর ফ্র্যাকশনাল পার্ট শুধু হবে 0.1, মানে যে ফ্র্যাকশনটা বেঁচে থাকছে। আচ্ছা, এই পর্যন্ত জানলেই হবে। আচ্ছা, এখন হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁ, এখন তোরা নিশ্চয়ই ফ্যাক্টরিয়াল জানিস, তাই তো? ফ্যাক্টরিয়াল পড়েছিস সবাই? আচ্ছা, এবার এটার এই গ্রেটেস্ট ইন্টিজারের অ্যাপ্লিকেশন দেখায় কতগুলো। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জেনারেলি অ্যাপ্রক্সিমেশন দিতে খুব কাজে লাগে। ফর এক্সাম্পল কি, ধর তোকে বলা হলো যে 100টা লোক খাবে, আর ধর মানে ধর 5030টা এতগুলো ধর আইটেম আছে, তাহলে অ্যাভারেজ কতগুলো করে পাচ্ছে লোকে। তখন ওইটা অ্যাভারেজ করার জন্য আমরা
এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিই, মানে 5030/100 এইটা +1। আচ্ছা +1 কেন দিলাম বলতো, মানে জাস্ট এস্টিমেটসটাকে কারেক্ট করার জন্য আর কি, মানে এটা মিনিমামটা দেবে গ্রেটেস্ট, ধর এটা এলো ধর সাপোজ এলো 50.3, যেটা আসবে আর কি অ্যাকচুয়ালি বোধহয় 50.3 এলো, তাহলে এইবারে দেখ তার মানে কি 50টা ধরবো না, তার মানে হচ্ছে 51টা করে অ্যাভারেজে এরকম ধরবো আর কি। কি বললাম বোঝা গেল? জাস্ট এটা সিচুয়েশনাল একটা প্রবলেম, এটা তুই না ও +1টা অ্যাড করবি কি করবি না কি করবি সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। কি বললাম বোঝা গেল? মানে মোট কথা যেটা বলতে চাইছি যে এটা একটা অ্যাপ্রক্সিমেশন করতে কাজে লাগে। বোঝা গেল কি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা অবভিয়াসলি আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, ইম্পর্টেন্ট নয় মানে জাস্ট এগুলো অবজারভেশন, প্রপার্টিও ঠিক নয়। আচ্ছা এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স +1 এইটা হয়ে যাবে স্মলেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স। আচ্ছা এটা কি এটা কি কেউ বলতে পারবে কিরকম ভাবে হবে? আচ্ছা স্মলেস্ট স্মলেস্ট ইন্টিজার মানে কি, ধর 2.4, এটা স্মলেস্ট ইন্টিজার হচ্ছে 3, আর সরি এটা নোটেশনটা ভুলভাল দিয়েছি, এটা এরকম হবে, সরি এরকম, আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ 2.4 এটা হয়ে যাবে 2। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছিস তাই না? হ্যাঁ কি বলছিলি আমাকে বল, আমি তো বলেই দিলাম, বল কেউ বল। মানে এক্সাম্পল দিয়ে করলে ওটা বেশি সহজ হবে। হ্যাঁ 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 এক্সাম্পল না দিয়ে ধর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে আমি জি বলে লিখছি, আর স্মলেস্ট ইন্টিজারকে ধর এস দিয়ে লিখছি। আচ্ছা আমি জানি না এটা প্রুফটা করতে পারবো কিনা, কিন্তু ট্রাই করছি আমি। দেখ তাহলে কোনো একটা এক্স কে আমার লেখা যাবে কি, তার গ্রেটেস্ট ইন্টিজার প্লাস তার ফ্র্যাকশনাল পার্ট, তাই তো? হ্যাঁ কোনো একটা এক্স কে এইভাবেও লেখা যেতে পারে, তার স্মলেস্ট ইন্টিজার মাইনাস তার ফ্র্যাকশনাল পার্ট, মাইনাস তার ফ্র্যাকশনাল পার্ট লিখতে পারি না, এক্সটাকে আমি লিখবো স্মলেস্ট ইন্টিজার মাইনাস 1 মাইনাস তার ফ্র্যাকশনাল পার্ট, কোনটা কারেক্ট হবে? পরেরটা গুড। কেন? একটা এক্সাম্পল দিয়ে বলে দে বল। 2.4 এক্সাম্পলটা নিলেই তো। হ্যাঁ 2.4 এর এক্সাম্পলটা নি, এর গ্রেটেস্ট এর স্মলেস্ট ইন্টিজার হচ্ছে 3, তাহলে এবারে এইটা থেকে 0.4 বাদ দিলে কিন্তু 2 আসছে না, কি বাদ দিতে হবে? 1 এর থেকে 0.4 বাদ দিলে যে ফ্র্যাকশনটা আসে সেই ফ্র্যাকশনটা বাদ দিতে হবে, সরি মানে 0.6, তাহলে 3 মাইনাস 0.6 করলে তবেই 2.4 আসবে, মানে ওই এক্সট্রা ফিরে আসবে। তার মানে কি আগে আমি 1 মাইনাস ফ্র্যাকশনাল পার্ট করে নিলাম, সেইটা যদি আমি বাদ দিই তবেই আমার অরিজিনাল নাম্বারটা ফিরে আসবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ এইবারে তাহলে এইটা তার মানে ভুল, এইভাবে এইটা নয়, তাহলে আমি কি পাচ্ছি, এইটাকে আর এইটাকে যদি অ্যাড করে দিই তাহলে কত পাচ্ছি, 2x মানে হচ্ছে gx প্লাস sx কত রে, -1 হবে বোধহয়, এইটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাড করলে, তাহলে -1 এখান থেকে বোধহয় চলে আসছে তাই না? কি করে আসছে? দুটোকে মাইনাস করে দে তাহলে চলে আসবে, এটা আমি ভুল করেছি, দুটোকে মাইনাস করে দিলে এক্সট্রা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ তাহলে চলে আসবে, তাহলে এইটা +1, এইটা তাহলে একদিকটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, দিয়ে এটা চলে আসবে s of x is equal to 1 plus di of x। বুঝতে পারছিস? ক্যালকুলেশন একটু ক্যালকুলেশনে ম্যানিপুলেশন করলেই চলে আসবে। বোঝা গেল কি না? করে দেবো ভালো করে। না না ঠিক আছে। আমার তো জানিস ক্যালকুলেশন প্রচন্ড ভুল হয়, আমি কনসেপ্টে বেশি ধ্যান দিই ক্যালকুলেশন থেকে, ওই জন্য ক্যালকুলেশন আর নোটেশন এগুলো আমার খুব ভুল হয়, ওই জন্য আমার কথাটা মন দিয়ে শুনবি, মানে ভুলভাল হলে বলবি। আচ্ছা তাহলে আমরা কতগুলো ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে। আচ্ছা
এইবারে এই যে অ্যাপ্রক্সিমেশন করা যায় বললাম, তার একটা অ্যাপ্লিকেশন দেখবো। দেখ, এটা থিওরেমটা আমরা প্রুফ করব না। দেখ এখন কি বলছে যে n একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার অ্যান্ড n হচ্ছে প্রাইম। এইটা তুই যত রাজ্যের পরীক্ষা দে এই থিওরেমের একটা অঙ্ক থাকবেই, গ্যারান্টেড। এটা ভালো করে একদম করে নে আর বুঝে নে কনসেপচুয়ালি, আর এটা প্রচুর কাজেও লাগে এমনিতে। দেখ ভালো করে মন দিয়ে শোন, n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, p হচ্ছে একটা প্রাইম, তাহলে এক্সপোনেন্ট অফ দি হাইয়েস্ট পাওয়ার অফ p দ্যাটস ডিভাইড ফ্যাক্টরিয়াল n। মানে কি, ধর ফ্যাক্টরিয়াল 50, আমি বললাম যে 2 টু দি পাওয়ার ম্যাক্সিমাম কত ফ্যাক্টরিয়াল 50 কে ডিভাইড করবে। একটা এক্সাম্পল দেখা যাক ফর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। সাপোজ ধর ফ্যাক্টরিয়াল 6 নিলাম, এটা অ্যাকচুয়ালি কত হয় 720। আচ্ছা, এবারে 720 কে যদি আমি ডিভাইড করি, 720 হয় তো নাকি রে? আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে 45, এটা হচ্ছে 3, আর আমি করছি না, 3 ইন্টু 3 ইন্টু 5 হবে। আচ্ছা দেখ, তাহলে এইটাকে আমি যখনই পাওয়ারে লিখবো তাহলে কত হচ্ছে 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এখন যদি তোকে হাইয়েস্ট এক্সপোনেন্ট মানে কি বলছে বলা, ধর এই যে ফ্যাক্টরিয়াল n কে বলা হচ্ছে, সাপোজ একটা ইন্টিজার আছে a, মানে a টু দি একটা প্রাইম, সরি ইন্টিজারটা প্রাইম হতে হবে, একটা প্রাইম আছে p, তাহলে p টু দি পাওয়ার ম্যাক্সিমাম কত দিয়ে এটা ডিভিজিবল যেতে পারে। যেমন এখানে p টা যদি 2 চুজ করি, মানে এই এক্সপ্রেশনটাকে 2 টু দি পাওয়ার ম্যাক্সিমাম কত দিয়ে ডিভাইড যেতে পারে। কোশ্চেনটা বোঝা গেল কি আমি প্রুফ করতে চাইছি? হ্যাঁ, মানে ধর 2 টু দি 3 দিয়েও ডিভাইড যাবে, কিন্তু আমি ম্যাক্সিমামটা চাইছি। মানে ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে এরকম হচ্ছে, আমি এমন একটা p চাইছি যাতে করে p টু দি পাওয়ার a ডিভাইড করে সেই ফ্যাক্টরিয়ালকে, কিন্তু p টু দি পাওয়ার a প্লাস 1 যাতে আর না করে। এইটা কি ক্লিয়ার হলো এই ব্যাপারটা ম্যাথমেটিক্যালি? না এটা বোঝা গেল না? কেউ বল একজন। মানে সেকেন্ড স্টেপ, হ্যাঁ, মানে আমি বোঝাতে চাইছি যে এইটা হচ্ছে একদম ম্যাক্সিমাম, p টু দি পাওয়ার যত nটাকে ডিভাইড করছে। তার মানে কি, তার থেকে যদি বড় নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে ডিভাইড করবে না। যেমন ধর এইটাকে যদি 720 কে যদি 2 টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি ঠিক আছে, কিন্তু 2 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করলে আর কিন্তু ডিভিজিবল থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই বলতে চাইছি। তাহলে এইভাবে আমি বুঝছি ম্যাক্সিমাম। এবারে তোকে বললো যে আরে এই প্রবলেমটায় এটা আমার মনে হচ্ছে 2 বেরিয়েছে, তখন তুই কিভাবে চেক করবি যেটা ঠিক আছে কিনা? তুই দেখবি 2 টু দি পাওয়ার 2 ডিভাইড করছে ফ্যাক্টরিয়াল n কে, 2 টু দি পাওয়ার 3ও তো ডিভাইড করে দিচ্ছে রে, তাহলে হবে না। তার মানে 2টা ম্যাক্সিমাম নয়, কারণ 3টা তখন ম্যাক্সিমাম হবে। ওইটাই ম্যাথমেটিক্যালি লিখলাম যে p টু দি পাওয়ার a, এটা ম্যাক্সিমাম কিভাবে বুঝবো? p টু দি পাওয়ার a যদি n কে ডিভাইড করে, অথচ p টু দি পাওয়ার a প্লাস ডিভাইড না করে, a প্লাস মানে বোঝা যায়? হ্যাঁ গুড। হ্যাঁ, এইবারে এটা একটা সামেশন ফর্মুলা আছে যেটাতে আমরা করব। আচ্ছা দেখ, তা প্রুফটাতে যাবো না, প্রুফটা বড় আছে। প্রুফটা কেউ এই আবিদাবি ও লিজেন্ডের ফর্মুলারও কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা এখনো ঠিকভাবে করিনি এই জুনিয়র ক্লাসের জন্য। সাপোজ একটা এক্সাম্পল দেখা যায়, তোরা বাড়িতে কেউ ইন্টারেস্টেড থাকলে প্রুফটা করতে পারিস, এবং যদি না বুঝতে পারিস বলতে পারিস। দেখ সাপোজ এখানে আমার বলেছে যে কতগুলো জিরোর পর এই 50 ফ্যাক্টরিয়ালটা টার্মিনেট করবে। এখন আমাকে বল যে এটা কিভাবে করব। তোকে অঙ্কটা বার করতে হবে না, মানে অ্যান্সার বার করতে হবে না, তুই জাস্ট অ্যাপ্রোচটা বল যে দাদা এইভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। বল, মানে বলেছে যে 5 ফ্যাক্টরিয়ালের ট্রেলিং এ মানে লাস্টে, মানে ধর 2 0 0 1 0 0 0, তাহলে এখানে ট্রেলিং এ 3টে জিরো আছে, টোটালি কিন্তু 5টা জিরো আছে, কিন্তু ট্রেলিং এ আছে 3টে জিরো। তো ফ্যাক্টরিয়াল 50 এরকম ট্রেলিং এ কটা জিরো আছে সেইটা বার করতে বলেছে, যে ট্রেলে কতগুলো আছে। তো তোদের অ্যাপ্রোচ কি হবে বল, কেউ একজন? যতগুলো 5 আর 2 আছে ততগুলোই তো। তারপর 5টা বার করবো, 2টা বার করবো, তারপর কতগুলো 10 আছে বেরিয়ে
হ্যাঁ, এবারে ধর টু আছে 7টা, 5 আছে 3টে, তাহলে কি হবে? তাহলে তো সমান সমান নেই। তিনটেই হবে তাহলে। ফাইভটা যতটা ফাইভটাই হ্যাঁ, যেটা কম মানে যেটা কম আছে সেটা হবে। হ্যাঁ, মানে যেটা কম আছে সেইটাই নিতে হবে। তার কারণ একবার যে আগে শেষ হয়ে যাবে, সাপোজ 5 যদি আগে শেষ হয়ে যায় বা 2 যদি আগে শেষ হয়ে যায়, তার 2 শেষ হয়ে গেলে এবারে দেখ 5 কে যদি কোনো ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 0 আসবে, কিন্তু ইভেন নাম্বারের সমস্ত চান্স আমরা শেষ করে দিয়েছি, কারণ 2 কে পুরো এক্সস্ট করে দিয়েছি। মানে এইখানে অবশ্যই একটা অড নাম্বার বসে থাকবে, তাহলে সে আর 0 জেনারেট করতে পারবে না। সিমিলারলি যদি 5 আগে শেষ হয়ে যায়, একই কেস, তাহলে 5 এর সমস্ত যত মাল্টিপল হতে পারে সেগুলো শেষ করে দিয়েছি। 2 আরো এক্সট্রা আছে, কিন্তু সেই 2 কে যতক্ষণ না আমি 5 দিয়ে আরো মাল্টিপ্লাই করতে পারছি ততক্ষণ না আমার 0 আসবে না। তার মানে আমাকে এইখানে 2 এর ম্যাক্সিমাম, এই যে 2 এর যে ম্যাক্সিমাম এক্সপোনেন্ট বার করতে হবে যেটা দিয়ে ডিভাইড করছে, আর 5 এর ম্যাক্সিমাম এক্সপোনেন্ট বার করতে হবে। তার মধ্যে যে মিনিমাম হবে যে এক্সপোনেন্টটা, ততগুলো 0 থাকবে। কি বললাম, ক্লিয়ার হলো? হ্যাঁ, মানে তোরাই বললি, আমি কিছু বলিনি, তোরাই সব করলি। দেখ তাহলে এটা বার কর, ফ্যাক্টরিয়াল 50 এর কতগুলো 0 আছে। দাঁড়া, এবার বার করার জন্য টেকনিক লাগবে। টেকনিকটা হচ্ছে, দেখ এটা থিওরাম আকারে না লিখে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ভালো বোঝা যাবে। দেখ ফর্মুলাটা হচ্ছে যে এই যে সামেশন করব কোথার থেকে, ধর i ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি। কিভাবে? যে নাম্বারটা দিয়েছে n বাই p টু দি পাওয়ার i। আচ্ছা দেখ, তাহলে আমার কি এক্সাম্পলটা, এটা 50 ফ্যাক্টরিয়াল ছিল। তাহলে 50 ফ্যাক্টরিয়ালে দেখ, তাহলে n সমান হচ্ছে এখানে 50, কারণ 50 ফ্যাক্টরিয়াল বলেছে। আর ধর আমি 2 এর পাওয়ার বার করতে চাই, তাহলে পিটাকে সিলেক্ট করলাম আমি 2। আচ্ছা, এইবারে কি করব, দেখ ফার্স্টে আমাকে করতে হবে 1 থেকে শুরু করতে হবে, মানে n বাই p টু দি পাওয়ার 1, মানে ফার্স্টে গ্রেটেস্ট ইন্টিজার অফ 50 বাই 2 প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ 50 বাই 2 এর স্কয়ার, আইটা 2 হয়ে গেল, প্লাস 50 বাই 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, এরকম করে করতে তোরা ভাববি ইনফাইনাইট পর্যন্ত আছে, তাহলে তো ভ্যালু বাড়তেই থাকবে, তাহলে তো আমি কোনো কিছুতে আসবো না। অ্যাকচুয়ালি সেটা হবে না। যখনই 2 টু দি পাওয়ার 6 চলে আসবে, তখন দেখ 50 বাই 64 হয়ে যাবে। তার মানে কি, এটা 0 পয়েন্ট সামথিং, কারণ ডিনোমিনেটরটা বড়, প্রপার ফ্র্যাকশন একটা। তাহলে প্রপার ফ্র্যাকশনের গ্রেটেস্ট ইন্টিজার কত হয়ে যাচ্ছে, 0। মানে তারপরের থেকে যতই করি না কেন আমার 0ই আসতে থাকবে। কি বললাম, বোঝা গেল? কিন্তু যেহেতু আমি জানি না যে কোথায় এন্ড হবে, ওই জন্য এখানে ইনফিনিটি সেট করা হয়েছে। ঠিক আছে, ইনফিনিটি একটা মানে খুব ট্রিকি ভাবে এটা সেট করা হয়েছে। যেহেতু আমি একটা ফিক্স জানি না কতদূর পর্যন্ত যাবো, ওই জন্য ইনফিনিটি পর্যন্ত নিয়েছে, কোনো চাপ নেই, তারপরে থেকে শুধু 0 0 অ্যাড হতে থাকবে। তাহলে এখানে যদি আমি এটা কন্টিনিউ করি, তাহলে এটা হবে 25 50 বাই 4, মানে হচ্ছে প্রায় 48 50 এর কাছাকাছি বাই 4, মানে এটা 12 আসবে। আচ্ছা, এইটা কত আসবে, 50 বাই 8 মানে 8 5 40 আর 8 6 48, তাহলে 6 হলো, কারণ তারপরে এটা 6 পয়েন্ট সামথিং আসবে, তার মানে 6 হবে। আচ্ছা, তার মানে হচ্ছে 50 বাই 16 কত, 3, ভেরি গুড। তারপরে হচ্ছে 15 বাই 32 মানে 1, তাই তো? কারণ 32 এর ডবল করলে 64 হয়ে যাচ্ছে। তারপর এগুলো সব 0 হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কত হলো, এটা হলো 10 আর এটা হলো 37, মানে এটা হচ্ছে 47, তাই তো? মানে যদি ক্যালকুলেশনে ভুল না থাকে। তার মানে আমি যদি, তুই এটা অনেক ভাবে কোশ্চেনটা দিতে পারে, তোকে যদি বললো এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি এরকম ভাবে 2 টু দি পাওয়ার k ইনটু 5 টু দি পাওয়ার k ইনটু সাম নাম্বার, তাহলে k টা কত আসবে, ইনটু সাম ধর বললো অড নাম্বার, তোকে বললো যে হ্যাঁ, কেউ কিছু বলছিস? হ্যালো, আচ্ছা, ধর 50 টাকে ফ্যাক্টরাইজ করা হয়েছে 2 টু দি পাওয়ার k ইনটু সাম অড নাম্বার, তাহলে k এর ভ্যালু কত? তো সেটা করবি কি করে? তার মানে আমি ম্যাক্সিমাম পাওয়ার বার করতে চাইছি, কারণ এখানে একটা 2 যদি বাকি থেকে যায় তাহলে আর এইটা আর অড হবে না। তাহলে এইখানে যদি এটা দেওয়া থাকতো, তাহলে এখানে k হতো 47। বোঝা গেল তো প্রবলেমটা? আচ্ছা, এইবারে তাহলে 5 এরটাও বার করি। হ্যাঁ, তাহলে এবারে 5 এর পাওয়ারও ম্যাক্সিমাম বার করি, কত হচ্ছে, তাহলে 50 বাই 5 প্লাস 50 বাই 5 এর স্কোয়ার, আর করার দরকার নেই, কারণ এইবারে 50 বাই 125 আসবে
এগুলো Zero সব হয়ে জিরো, যাবে। এগুলো সব জিরো হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা হলো 10 প্লাস 12 মানে 12, তার মানে 5 টু দি পাওয়ার 12 হবে ম্যাক্সিমাম, ইন্টু 2 টু দি পাওয়ার 47 থাকবে। এখন এইটাকে লেখা যেতে পারে 5 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 35। তো এইটা যা খুশি থাকুক না কেন 10 আমার এইটা দিয়েই জেনারেট হবে, তার মানে কি 10 টু দি পাওয়ার 12, তার মানে কি ইন্টু সাম নাম্বার হুইচ ডাজ নট কন্টেন 5 অর 2, মানে 5 আইদার 5 অর 2 বা বোথ, তার মানে কি হয়ে গেল যে 12 খানা জিরোস থাকবে লাস্টে। কি বললাম সবার বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা অমির কাছ থেকে রেসপন্স পাচ্ছি না, অমি বোধহয় বোঝাই যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে তো অমি? বুঝতে পারছি। হ্যাঁ গুড। আচ্ছা এটা দিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস প্রুফ করা যায়, যেটা আমরা বাইনোমিয়াল থিওরেম করব। বলেছে যে আমি যদি এনপিআর করি, দেখ এটা কেন অফ ইন্টারেস্ট, আমি ধরে নিচ্ছি এনপিআরটা জানিস, এনপিআরটা আমি বোধহয় করিয়েছিলাম আগের ক্লাসে। ধর এনপিআর বলছি এনসিআর, তাহলে এনসিআর হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। বলছে এইটা তো ফ্র্যাকশনও হতে পারতো, কারণ উপরেও একটা নাম্বার নিচেও একটা নাম্বার, কিন্তু এইটা অলওয়েজ একটা ইন্টিজার পাবো। এই থিওরেমটা ওইটা বলছে আর কি। এটা থিওরেমটা ইটসেলফ ইন্টারেস্টিং নয়, কিন্তু প্রুফটা যেটা বলেছে যে সেইটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা এইবারে হ্যাঁ বল 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 বল। n into n plus 1/2 সবসময় ইন্টিজার হবে একটা। n ইন্টু n প্লাস 1/2, হ্যাঁ মানে ওইটার একটা জেনারেল থিওরেম আছে, এই যে এই করোলারিটা, ওইটাই বলতে যাচ্ছিলাম। বলছিলাম যে আর খানা যদি পরপর কনজিকিউটিভ প্রোডাক্ট ইন্টিজার থাকে, সেটা অলওয়েজ আর ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড হবে। আচ্ছা ওটা আমি বলবো, তার আগে আমি কতগুলো আরো অন্য জিনিস বলি। আচ্ছা নাম্বার থিওরি ফাংশন তো আমাদের সেরকমভাবে সিলেবাসে নেই, নাহলে এটা ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন হতে পারতো। বলো। বলছি যদি ওই যে কোশ্চেনটা 50 বা ওরকম যদি কোনো নাম্বার দিয়ে দিল, তখন বললো আমাকে এই প্রাইম কতগুলো আছে, তো দাদা তো আমাকে ফার্স্টে তো তাহলে দেখে নিতে হবে যে ওই প্রাইমটা মানে সেই নাম্বারটাকে সত্যি ডিভাইড করছে কিনা। তখন যেন 130 দিয়ে দিল, আমাকে বললো যে কতগুলো 3 আছে সেটা বার করো, কিন্তু 3 যদি নাম্বারটাকে ডিভাইডও না করে তাহলেও তো তাহলে গ্রেটেস্ট কিছু একটা ভ্যালু দিয়ে দেবে। দেখ এখানে একটা কথা বলি, ধর মানে যদি n ফ্যাক্টরিয়াল বার করতে দেয়, তাহলে n এর থেকে কম যে কোনো ইন্টিজারই অ্যাটলিস্ট একটা পাওয়ার থাকবে, মানে n এর থেকে কম সমস্ত ইন্টিজার দিয়ে ডিভাইড হবে সেইটা। মানে ধর ফ্যাক্টরিয়াল 50টা 13 দিয়েও ডিভাইড হবে। মানে আমি বলছি যদি ফ্যাক্টরিয়াল না দেয় বা এমনি কোনো একটা নাম্বারে কতগুলো আছে, হ্যাঁ তো বল। হ্যাঁ মানে সেইখানে তোর অ্যাপ্রোচ হতে পারে ওই যে টাও ফাংশন দিয়ে ওইরকম কিছু বার করতে পারিস, যে এটা কত ম্যাক্স মানে কিভাবে ডিস্ট্রিবিউশন করা যেতে পারে নাম্বারটা, বা অন্য কিছু বলতে পারিস। বল তোর যদি মাথা কিছু অন্য কিছু আসছে যে এইভাবে দাদা করা যেতে পারে ওই প্রবলেমটা। যে কোনো নাম্বার যদি দিয়ে দেয় তাহলে আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এই মেথডটা দিয়ে সত্যি বার করতে পারবো যে প্রশ্নটা মানে কতগুলো আছে ওই প্রাইম ওই নাম্বারে। আচ্ছা গুড। তাহলে সাপোজ এইটার একটা মানে অ্যাকচুয়ালি দেখ এটা কিভাবে কাজ করছে, দেখ আমি একটু ইনটিউশন বলে দিচ্ছি তোকে। অ্যাকচুয়ালি ধর কোন একটা তুই একটা লার্জ নাম্বার নিয়েছিস n, সেইটাকে ধর প্রাইম নিয়ে ডিভাইড করছিস। এইবারে দেখ এখন ব্যাপারটা হচ্ছে এইটা যদি 0 থেকে বেশি হয়, তাই না, মানে অ্যান্সারটা বা ইন জেনারেল n/p-টা যদি 1 এর থেকে বেশি হয়, তার মানে কি তোর যে কোশ্চেনটা আসবে সেইটা p এর থেকে বড়, এটার মানে তাই। তার মানে এখান থেকে পাচ্ছি n গ্রেটার দেন p, তাই তো? হ্যাঁ মানে এইটা যদি 1 এর থেকে বেশি হয়। এইবারে ধর আমি যখন n/p² করবো সেখানে আমি কি পাবো, n গ্রেটার দেন এখনো p² হয়ে আছে। মানে আমি বলতে চাইছি যে এই যে এইটা করে তুই যদি এমনি নর্মাল নাম্বারের জন্য এই মেথডটা অ্যাপ্লাই করিস, তাহলে হচ্ছে কি ধর একটা নাম্বার আছে n, সেইটা এখানে দেখছে যে p এর কত পাওয়ার পর্যন্ত সে সহ্য করতে পারছে। মানে ধর আমি 13 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে ফার্স্টে,
এইবারে তারপরে ডিভাইড হচ্ছে কিনা সেটা দেখছে না। আমার কথাটা ভালো করে শোন। যেমন ধর 100 কে ধর তুই যদি 13 দিয়ে ভাগ করিস তাহলে এটার কিন্তু একটা অ্যান্সার আসবে। এটা কত আসবে? মোটামুটি আমি ধরলাম 8 আসবে বোধহয়। 8 3 24, 8 নয় 7 আসবে, ঠিক আছে? হ্যাঁ, এইবারে দেখ এর তুই একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারিস, যেহেতু 100/13 স্কোয়ার এইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, মানে এইটা যেহেতু 0 হয়ে গেছে, তার মানে কি যে ম্যাক্সিমাম 13⁻1 দিয়ে যেতে পারে, 13 এর স্কোয়ার দিয়ে কখনোই যাবে না। তার কারণ হচ্ছে 13 এর স্কোয়ারটা বড় হয়ে যাচ্ছে এর থেকে, তার জন্যই 0 আসছে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, তার মানে ওইটাই আমি এখানে বলছিলাম যে যতক্ষণ এনটা গ্রেটার দেন পি স্কোয়ার থাকছে ততক্ষণ একটা চান্স আছে যে এই পি স্কোয়ার দিয়েও ডিভাইড চলে যেতে পারে। কি বললাম বোঝা গেল? কিন্তু ইন নো ওয়ে ইট গ্যারান্টিজ যে যেমন এখানে 7 বেরোচ্ছে, তার মানে কি এটা 13⁻7 দিয়ে ডিভাইড যাবে না। ওইটা জাস্ট এই থিওরেমটা রিজার্ভ অনলি ফর ফ্যাক্টরিয়ালের জন্য এটা কাজ করছে। মানে এটা যদি 100 ফ্যাক্টরিয়াল হতো, হ্যাঁ, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, তাহলে 13⁻7 দিয়ে এটা ডিভাইড করা যাবে 100 ফ্যাক্টরিয়ালকে, মানে 13⁻7 ডিভাইডস 100 ফ্যাক্টরিয়াল। এবার বোঝা গেল জিনিসটা? এইবারে ওরকম ভাবে বুদ্ধি করে তুই অ্যাপ্লাই করতে পারিস। তোকে যদি বলে যে কোন একটা নাম্বার আছে n, তাকে 13 ম্যাক্সিমাম কত দিয়ে ডিভাইড করা যেতে পারে যদি যায়, এনটার ব্যাপারে ধর কিছু বলা নেই, তখন সেই জিনিসগুলো তুই মানে মিথ বাস্টারের মতো করতে পারিস আর কি, যে একটা মিথ ছিল সেটা ফলস প্রুফ করে দিলাম, এরকম আর কি। গুড। আচ্ছা, এইবারে দেখ, এইগুলো প্রুফ করতে দিয়েছে। প্রুফগুলো আমরা এখানে করব না, জেনারেলি এটা হোমওয়ার্ক থাকবে। তো এইগুলো সবাই একটু লিখে নে, ঠিক আছে? এটা লেখা হয়ে গেলে আমাকে বলবি। ওহো, এই যে এ বি সি এই সবগুলো লিখে নে। হ্যাঁ, এই সবগুলো একটু লেখা হয়ে গেলে আমাকে বলিস। আচ্ছা, একটা কথা বলে দে, কি এ থেকে এফ পর্যন্ত লিখতে বললাম, মানে এটা ক্লিয়ার হলো তো? বোঝা গেল তো কি করতে বলেছি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটু লিখে নে, তাহলে লিখতে লিখতে প্রপার্টি গুলো একটু খেয়াল হয়ে যাবে যে কি বলতে চাইছি। যেমন ফার্স্ট একটা বলেছে কোন একটা নাম্বারের সাথে এক্স প্লাস এন এর গ্রেটেস্ট ইন্টিজার, মানে শুধু এক্স এর গ্রেটেস্ট ইন্টিজার প্লাস এন। তোরা বোঝার জন্য একটা মনে মনে এক্সাম্পল ধরে নিতে পারিস যে কি বলতে চাইছে। যেমন ধর 2 + 1 + 5 ইজিক্যাল টু অ্যাকচুয়ালি হবে 7, তা সেটাকে লেখা যায় 2.1 এর গ্রেটেস্ট ইন্টিজার প্লাস এন। অবভিয়াসলি এটা ট্রু হবে। আচ্ছা দেখ, জাস্ট একটা প্রুফ করে দিই, তাহলে এগুলো খুব ইন্টারেস্টিং প্রুফ করা ছিল। আমি জানি না প্রুফ করতে আদৌ পারবো কিনা, জাস্ট ট্রাই করি। দেখ, এইটাকে আমি লিখতে পারি এক্স প্লাস এন মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস এন, তাই তো? এইটাকে আমি আবার লিখতে পারি এক্স প্লাস এন। দেখ, এন তো হচ্ছে একটা ইন্টিজার, তাহলে এই পুরোটার ফ্র্যাকশনাল পার্ট ইজ ইকুয়াল টু শুধু এক্স এর ফ্র্যাকশনাল পার্ট। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। তার মানে হচ্ছে এক্স মাইনাস এক্স এর ফ্র্যাকশনাল পার্ট প্লাস এন। এবারে এইটা মানে কি? এইটা মানে বক্স এন এক্স না? বক্স এক্স, হ্যাঁ। ব্যাস হয়ে গেল, সুন্দর প্রুফ। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, ওমি বোঝা যাচ্ছে? ওমির তো রেসপন্স পাচ্ছি না, আমি জানি তো বোঝা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি, রেসপন্সের জন্য বলছি। হ্যাঁ ঠিক। তো সেরকম ভাবে বাড়িতে এগুলো ট্রাই করতে পারিস, খুব একটা জটিল কিছু নয় প্রুফ করা। লেখা হয়ে গেলে বলিস এফ পর্যন্ত। হিন্টগুলো লিখে নিতে পারিস যদি বাড়িতে প্রুফ করতে চাস। চ্যাপ্টার নাম্বারটা কি? চ্যাপ্টার নাম্বার বোধহয় 4 না 5।
সিক্স চ্যাপ্টার নাম্বার 6। না শোন, আমি জানি সবাইকার কাছে বই আছে, কিন্তু তা আমি রিকোয়েস্ট করছি হাতে লিখে নেওয়ার জন্য। জাস্ট তাহলে ওই থিওরেমটা মনের মধ্যে একটু মার্কসেলিং হয়ে যাবে যে কি বলতে চাইছে। তোর খাতার মধ্যে তোলাটা আমার টার্গেট নয়, যে খাতার মধ্যে যাতে নোট থাকে। আমি কখনোই ওরকম ভাবে নোট দিই না, লিখতে বলছি অন্য কারণে, যাতে তোর লিখতে লিখতে আইডিয়া হয় একটু কি বলতে চাইছে থিওরেমটা। কি বললাম বোঝা গেল? ওই জন্য লিখতে বলছি। লেখা হয়ে গেলে তারপরে বলিস, আমরা কন্টিনিউ করবো। সরি, আমি বাদ ইয়েই দিয়ে দিলাম, সরি তোরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা হয়ে গেছে। হয়েছে? বাকি সবার হয়েছে? এফ পর্যন্ত তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে যার হয়ে গেছে সে 3 আর 5 এর এ বি দুটোই, এই দুটো সলভ কর। থ্রি আর 5 এর এ আর বি। দিয়ে আমাকে বল কত আসছে। যদি তিনজনকারই সেম আসে তাহলে অ্যান্সার চেক করবো না, কিন্তু আলাদা হলে তখন অ্যান্সার চেক করবো। আচ্ছা অর্ঘদীপ, হ্যাঁ দাদা। হ্যাঁ আমি একটা কথা বলছিলাম, যেটা আমি এদেরকে বলেছি। ধর ওই যে আমরা একটা থিওরেম করছিলাম না, ওই যে ধর সাপোজ এ টু দি পাওয়ার সামথিং আছে, সেইটাকে ধর মড পি সিস্টেমে আমি রিডিউস করছি, তখন ওই পাওয়ারটাকেও আমরা রিডিউস করে দিচ্ছিলাম, তাই না? হ্যাঁ মানে ধর 3 টু দি পাওয়ার 1024 আছে ধর সাপোজ, তাহলে এবারে যখন মডিউলো 7 করছি তখন 1024টাকেও আমরা রিডিউস করে দিচ্ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওইটা কিন্তু করা যায় না। করা যায় না? না, তার কারণ হচ্ছে পাওয়ারটা জাস্ট নাম্বারটা স্ট্রাকচারটা বোঝাচ্ছে, মানে ইট ডাজ নট গেটস অ্যাকাউন্টেড ইন দ্য নাম্বার সিস্টেম ইটসেলফ। কি বললাম বোঝা গেল? মানে ওইটা শুধু বোঝাচ্ছে যে ধর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2টা 3 বার মাল্টিপ্লাই হচ্ছে, ব্যাস এইটুকুই। মানে ওইটা জাস্ট ওই ইনস্ট্রাকশনটা দিচ্ছে যে 2টাকে তোমাকে 3 বার মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু ওইটাকে তো আমি অ্যাজ এ নাম্বার থিওরি মানে মানে নাম্বার থিওরির আওতায় আমি ফেলতে পারি না ওইটাকে, তাই না? মানে ওটা জাস্ট একটা ইনস্ট্রাকশনের মতো আর কি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ। সাপোজ 2 টু দি পাওয়ার 3 ইজ কংগ্রুয়েন্ট টু কত হবে মড 3, ধর 2 টু দি পাওয়ার 3 ক্যালকুলেট করছি মড 3 তে, ঠিক আছে? তাহলে
2 টু দি পাওয়ার 3 তে 3 এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে আসবে 2 টু দি পাওয়ার 0 মানে 1। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কত আসছে দেখ, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। হ্যাঁ তাহলে সেটা মড 3 তে রিডিউস করলে 2 আসবে, 6 প্লাস 2। হ্যাঁ তাহলে হ্যাঁ ভুল হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওইটা ভুল হওয়ার কারণ হচ্ছে যে ওই ইন্ডেক্স যেটা আছে সেইটা জাস্ট একটা ইনস্ট্রাকশন, ইট ইজ নট এ পার্ট অফ দি নাম্বার, মানে ওই নোটেশনে। বুঝেছি। হুম, তো ওইটা একটু খেয়াল রাখিস অ্যাপ্লাই করার সময়, ওই পাওয়ারটাকে তোকে এমনি কষ্ট করেই ঠিক রিডিউস আছে। করতে হবে। ঠিক আছে নিয়ে। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে বলিস 3 আর 5টা হয়ে গেলে। অমি আর অর্ঘদীপ আর মানে তোরা তো এই কলোনিতে থাকিস, মানে কলোনি টিউশন ফলো করিস, তাহলে কোথাও কি ফিজিক্যালি তোদের শুরু হয়েছে মানে বাড়িতে? ভাই কেমিস্ট্রি টিউশন করি সুহেল কাকুর কাছে। হুম, তো উনি বলেছেন যে কেউ 3 জন করে আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর অমির জানাশোনা কেউ খুলেছে নাকি? তো সেম কেমিস্ট্রি টিউশন। কেমিস্ট্রি পারমিতা মিস? না না, ওই শুভেন্দু কাকু। আচ্ছা আচ্ছা। ওই ফর্সা করে বয়স্ক মতো কাকু না? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, আর 5 মিনিট টাইম রিমেনিং, 5 মিনিটের মধ্যে করতে হবে। দাদা হ্যাঁ বল। বলছি প্রথমেরটা 249 হবে? হ্যাঁ মানে ওইটাই বোধহয় ভেরিফাই করতে বলেছে না, ওই ফ্যাক্টর। না মানে 5 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি দেখ শোন একটা কথা বলি, 2 এর পাওয়ার থেকে 5 এর পাওয়ার কম হয়, এবার 5 এর পাওয়ার কম বলেই 5 এর এটা 249 হচ্ছে, তাই না? অতএব তোর অঙ্কটা ঠিক আছে। কি বললাম বোঝা গেল? পরেরটা কি 289? দেখ বাকিরা কি বলছে। 29 আসছে সবার? জানি না, আমার হ্যাঁ, শোন ওই এটা চেক করার কিছু নেই, জাস্ট ফর্মুলা বসাতে হবে, মানে এটা সেরকম চেক করার কিছু নেই, ওইরকমই কাছাকাছি কিছু একটা আসবে, তোরা করে দেখ না কত আসছে তিনজনই। আমি একটা অন্য জিনিস বললাম, সেটা কি তোরা বুঝতে পেরেছিস? দেখ 5 এর এটা যেহেতু 249 হচ্ছে, তাহলে 3 এর ওই 5 এর প্রবলেমটাও 249 হবে। তার কারণ হচ্ছে 2 এর পাওয়ার অলওয়েজ বেশি হয়। তাহলে আমি যদি মিনিমাম চুজ করি ওই যে 0 বার করার জন্য, তাহলে 5 টু দি পাওয়ার 249 যেটা হচ্ছে ওই 249টাই মিনিমাম আসবে। তাহলে 5 এর কোশ্চেনে 5 এর পাওয়ারও 249 এবং 2 আর 5 এর মধ্যে পাওয়ারের মিনিমামও হচ্ছে 5 এর 249। ওই জন্যে ফ্যাক্টরিয়াল 1000টা যেমন 5 এর ম্যাক্সিমাম পাওয়ার 249, সেরকম 249 খানা 0 দিয়েও টার্মিনেট হবে। কি বললাম বোঝা গেল? আমি এটা বলতে চাইছি আর কি অ্যাজ এ ফ্যাক্ট। হ্যাঁ বল বল। হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইভের বিটা বরঞ্চ ইন্টারেস্টিং একটু।
ফাইভ এর বিটাকে একটু এক্সাম্পল দিয়ে বার করতে হবে। হ্যাঁ এরর অ্যান্ড ট্রায়াল দিয়ে কর। মানে তুই একটা জিনিস বুঝে গেছিস এখানে, যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে যে 37টা জিরো আছে মানে 5 এরও ম্যাক্সিমাম পাওয়ার হবে 37। হুম। তাহলে তুই n/5 এর স্কোয়ার অমনি করতে করতে আমাকে 37 পেতে হবে। এবারে একটু এদিক ওদিক করে এটা বার করতে হবে ভ্যালুটা এনের। মানে 37 × 5 করে। হ্যাঁ গুড, এরকম করে করতে পারিস, ভেরি গুড। মানে তোর কোন রকম ভাবে যে কোনো আইডিয়া দিয়ে তোর এনটা বার করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস, হোয়াট ভ্যালুজ অফ এন দেয়া আছে, এন এর কিন্তু একটা ভ্যালু আসবে না। হ্যাঁ, অনেকগুলো আসতে পারবে। দাদা বলছিলাম 150 দিয়ে চলে আসছে 37। হুম তাহলে তো 151টাও হবে। হ্যাঁ 154 পর্যন্ত হবে। 154 পর্যন্ত। কেন বলতো? 155 দিয়ে দেখি আবার ডিভিশনটা করে। আরে দেখতে হবে কেন, 155 মানে তো আরেকটা 5 এর ফ্যাক্টর ঢুকিয়ে দিলাম 155 এ। ও হ্যাঁ 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 হ্যাঁ। আর এইদিকে 150 থেকে আর কম হবে না, কারণ তাহলে কমে যাবে। হ্যাঁ হ্যাঁ 149 এ 34 আসছে। হ্যাঁ 149 এ 34 আসছে, আর 150 তে 37 টা চলে এলো। হ্যাঁ 37 আসছে ওটাতে। ও দেন তো ইন্টারেস্টিং ব্যাপার হলো একটা। কেন হলো বলতো? তোর মনে হয় না 34 এর পর 35 আসা উচিত ছিল? কেন 37 চলে এলো বলতো? 34 এর তুই ঠিক করেছিস, এটা আমি বলে দিচ্ছি, অ্যান্সার ঠিক আছে। এবার তুই জাস্ট আমাকে শুধু বল 149টা করে দেখলি 34 আসছে, হঠাৎ করে 150টা 35 না এসে 37 কি করে চলে এলো? কারণ দেখ, তুই যদি ঠিক করে থাকিস তাহলে হচ্ছে 150 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 150 ইন্টু 149 এর ফ্যাক্টরিয়াল, তাই তো? এবারে 149 এ 37 খানা 5 আছে, 34 খানা আছে। এইবারে তুই জাস্ট 150 কে ডিভাইড করে দেখ, মানে কত দিয়ে যাচ্ছে? 25 দিয়ে ডিভিজিবল যাবে, তাহলে তো 36 আসছে। তাহলে ওটা দেখ, ভালো করে দেখ, ওটা 35 হবে হয়তো। 5 এর কিউবও তো হবে 125। না 150 এর মধ্যে 125 দিয়ে কিভাবে ডিভাইড যাবে? আমি শুধু 150 নাম্বারটা বলছি। ও তুই দেখ না, আরেকবার ঠিক করে দেখ, ওটা কি 36 আসছে না 34 আসছে না 30 কত আসছে দেখ। 149 ডিভাইড বাই 25 ডিভাইড বাই 5, এটা হচ্ছে কত এসেছিল? 29, তাই তো?
149 ডিভাইডেড বাই 25, এটা কত এসেছিল রে? 5। এটা 5, হ্যাঁ হ্যাঁ, এবারে এইখানেও তো একটা আসবে না, 125 দিয়ে তো আমরা করতে ভুলে গেছি, এখানে একটা আসবে 1। বলেছিলাম তো। বলেছিলি? তাহলে 35 আসছে, তাহলে 35 তার থেকে আরো দুটো বাড়লো, দিয়ে 37 হয়ে গেল, কোনো চাপ নেই, একদম সব ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনে ভুল হয়েছিল। কি বললাম সবাইকে আর বোঝা গেল? ক্লিয়ার হলো? মানে জাস্ট একটা ক্যালকুলেশনে ভুল ছিল, এইটাকে যোগ করতে গিয়ে 34 করে দিচ্ছিলাম, দিয়ে আর মেলানো যাচ্ছিল না যে এটা কি করে 37 হবে 2 যোগ করলে, এটা জাস্ট ক্যালকুলেশনে ভুল ছিল। আচ্ছা আরেকবার একটু তাহলে বলে দিই, তার মানে কি 149 এর এন্ডে হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম 35 খানা। এবারে 150 এর যদি আমাকে বার করতে হয় তাহলে কি করব, 1 ফ্যাক্টোরিয়াল আর কি, তাহলে এটা হচ্ছে 150 ইন্টু 149 এর ফ্যাক্টোরিয়াল। এবারে এইটা যেহেতু দুটো ফ্যাক্টর আছে ইন্টু এখানে 35 ফ্যাক্টর আছে, এই জন্য 37 আসছে। এবারে 150 থেকে শুরু করে 151 এমনি করে 154 পর্যন্ত 37 খানাই 5 এর ফ্যাক্টর থাকবে। এবার যখন 155 ঢুকবে তখন এটা বেড়ে কত হবে রে? 155 এ যতগুলো আছে মানে হচ্ছে 5 3 1, মানে আর একটা বাড়বে, এটা 38 হবে, মানে যদি ক্যালকুলেশন ঠিক থাকে। কি বললাম বোঝা গেল কি সবার? হ্যালো? হ্যাঁ 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 হ্যালো। একটা 5ই তো বাড়ছে। হ্যাঁ, এখানে একটা 5 বাড়ছে, সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি 149 থেকে 150 যে নাম্বারটা হলো না, সে নিজেই দুটো, এই নাম্বারটা নিজেই দুটো ফ্যাক্টর মানে 25 এর ডিভাইজার, ওই জন্য দুটোতে বেড়ে গেল একবারে। কিন্তু 155টা 150 থেকে 155টা শুধু একটাই ফ্যাক্টরের ডিভাইজার, ওই জন্য আর একটা বাড়লো। কি বললাম বোঝা গেল তো? গুড। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে কংগ্রুয়েন্সিতে কিছু জিনিস বাদ পড়ে গেছিল, সেগুলো একটু দেখে নিই। এবার আমরা প্রথম দু একটা চ্যাপ্টার করে নিই যেটা কংগ্রুয়েন্সির, তারপরে আমরা ওটাতে যাব। আচ্ছা, কংগ্রুয়েন্সি যেটা, আচ্ছা বাই দ্য ওয়ে তোরা সব শুনতে পাচ্ছিস তো আমি কি বলছি? দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এরপর নাম্বার থিওরি আমরা শেষ করব এই আমরা, হ্যাঁ অয়লার থিওরেম দিয়ে শেষ করব, কিন্তু তার আগে ওই কংগ্রুয়েন্সি আর নাম্বার থিওরির যেটা ডিভিশন অ্যালগরিদম, তার সাথে এলসিএম এইচসিএফ এর কিছু ভালো ভালো প্রবলেম, আর ডায়োফ্যান্টাইন ইকুয়েশন মেনলি। ডায়োফ্যান্টাইন ইকুয়েশন প্রচুর আছে, স্পেশালি আইএসআই এর এন্ট্রান্সে প্রচুর ডায়োফ্যান্টাইন ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখেছি। মানে সাপোজ দুটো এপি আছে, দুটো এপির মধ্যে কতগুলো কমন টার্ম আছে, এগুলো কিন্তু ডায়োফ্যান্টাইন ইকুয়েশনের প্রবলেমে কনভার্ট করা যায়। আচ্ছা, এই যে প্রাইমস অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন, এই চ্যাপ্টারটা বলছি। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেম অ্যারিথমেটিক সবাই জানিস যে প্রত্যেকটা নাম্বারকে ইউনিক আপ টু দ্য অর্ডার অফ ফ্যাক্টরস আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারি। আচ্ছা, আচ্ছা একটা অ্যানালিটিক্যাল প্রুফ দিই, এটা কত দেখি কেরকম করতে পারি। সরি, প্রুফ দ্যাট দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ প্রাইমস। এটা কেউ প্রুফ করে বল কিভাবে করছিস। হ্যালো, কোশ্চেনটা বোঝা গেল সবার? আচ্ছা,
অর্ঘদীপ হ্যাঁ অর্ঘদীপ একবার লগ আউট করে আরেকবার লগ ইন কর, তাহলে দেখ কানেকশনটা হয়তো ভালো হতে পারে। তুই একবার লগ আউট কর দিয়ে আবার লগ ইন কর, তারপরে কথা বল, দেখ তোর আওয়াজটা হয়তো ভালো আসবে। হ্যালো, হুম, দাদা হ্যাঁ বল। বলছিলাম এটা একটা প্রুফ নিয়ে হবে না যে যে পি লাস্ট প্রাইম ধরা হলো তো হ্যাঁ। পি সব নাম্বার মানে ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল বাই মানে প্রাইমস, কারণ তাহলে মানে তারপর পি প্লাস ওয়ান নিলে তো ওটা আগের গ্রুপ থেকে ডিভিজিবল হবে না, তো ওটা থেকে প্রুভ হচ্ছে যে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার হ্যাঁ, অফ এইটা হতে পারে, এটা একটু নাম্বার থিওরিটিক প্রুফ হয়ে গেল। আরেকটা একটু ইন্টারেস্টিং প্রুফ আছে, এটা একদম ঠিক আছে। মানে আমি যদি কোনো একটা নাম্বারকে ধর লাস্ট নাম্বার যেটা সেইটা প্লাস ওয়ান যদি আমি লিখি, না কিন্তু এই সরি এটা তো হবে না। তার কারণ দেখ, আমি একটা এক্সাম্পল বলি। মানে ওই যে তুই লাস্টের যদি নাম্বারটা প্রাইম পি ধরিস, তার মানে পি প্লাস ওয়ান যে নাম্বারটা সেটা তো প্রাইম নাও হতে পারে, তাই না? এটা তো কম্পোজিটই হবে। ওটা ইনফ্যাক্ট একটা কম্পোজিটই হবে। যে কোনো প্রাইম নাম্বারের সাথে যদি আমি ওয়ান অ্যাড করি, জেনারেলি প্রাইমগুলো একটা প্রাইম ছাড়া বাকি সব প্রাইম হচ্ছে অড। তাহলে কোনো প্রাইমের নাম্বার যদি আমি অ্যাড করি এক্সট্রা, তার সাথে যদি ওয়ান এক্সট্রা অ্যাড করি, তাহলে ইভেন হয়ে যাচ্ছে, তাহলে তো সেটা প্রাইম থাকছে না। কিন্তু তার মানে তুই প্রুফ করলি যে পি প্লাস ওয়ানটা প্রাইম নয়, কিন্তু আমি প্রুফ করতে বলেছি যে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ প্রাইম। কি বললাম, বোঝা গেল? তো ওইখানে মার খেয়ে গেছে একটু প্রুফটা। বাকি এমনি ট্রাই হিসাবে ঠিক আছে, কিন্তু অন্যভাবে ভাব, আর একটু ইন্টারেস্টিং ভাবে। আচ্ছা অর্ঘদীপ, এইবারে বল তো দেখি শুনতে পারি কিনা। হ্যালো, দাদা হ্যাঁ এইবারে তুই বল যে ওই 37 এর ব্যাপারটা তুই কি বলছিলি। আমি বলছিলাম না 36 36 হবে আনসার, মানে 37 আসছে না? না 37ই তো আসছে। বলছিলাম এই যেহেতু 120 আছে, যে তুমি বললে না 120 into 149 ক্ষেত্রে তাই 36 দুটো। না 150 যে ওটা তো একটা সিঙ্গেল নাম্বার, ওটা তো ফ্যাক্টরিয়াল নয়। মানে ওইটাকে তাহলে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখতে হবে যে 5 এর কটা ফ্যাক্টর আছে এক্সট্রা। মানে ওইটা তো আমি আর ওই গ্রেটেস্ট ইন্টিজার দিয়ে দেখতে পারবো না যে কতগুলো তার প্রাইম ফ্যাক্টর আছে, কারণ ওটা তো ফ্যাক্টরিয়াল বলেনি, মানে শুধু 150 এর কথা বলছি। হ্যাঁ বল। দাদা বলছিলাম যে ওই প্রোডাক্ট অফ প্লাস ওয়ান কি সবসময় প্রাইম হবে? কি প্লাস ওয়ান? প্রোডাক্ট অফ টু প্রাইমস প্লাস ওয়ান সবসময় কি প্রাইম হবে? না, ধর 3 into 7 plus 1 এটা প্রাইম হবে না। হুম। ভাব একটু ভাব। নাম্বার থিওরিটা আমরা 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলবো সিলেবাস, কিন্তু যাতে কিছু আমরা এফেক্টিভ শিখতে পারি যেটা অ্যাপ্লাই করতে পারবো আমরা, ওই জন্য আমি একটু ভাবতে বলছি তোদেরকে। তোরা একটু ভেবে না, তারপরে আমরা করবো। দাদা বলছি যদি এরকম করি যে পিটা যে লাস্ট প্রাইম ধরে নিলাম, হ্যাঁ হ্যাঁ, নিয়ে তারপরে পি ইন্টু পি তে একটা নাম্বার হবে, পি ইন্টু কত? পি ইন্টু পি যে কোনো একটা নাম্বার হবে। হ্যাঁ মানে পি স্কোয়ার। হ্যাঁ পি স্কোয়ার একটা নাম্বার হবে। হ্যাঁ। এবার দাদা পি স্কোয়ার পি ইন্টু পি প্রাইম আছে, তাহলে ওটা হচ্ছে কম্পোজিট হতে হবে।
পি স্কোয়ার যে নাম্বারটা হবে সেটা একটা কম্পোজিট নাম্বার হবে। হ্যাঁ, তাহলে ওর থেকে বেশি তার একটা প্রাইম হয়ে যাচ্ছে, মানে আরো পরেও একটা প্রাইম হবে। দেখ আমি তোকে একটা কথা বলি, পি যদি লাস্ট প্রাইম হয় তাহলে পি স্কোয়ার বা পি স্কোয়ার প্লাস ওয়ান এইটা দুটোর মধ্যে কেউই প্রাইম নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। একটা তো হবে না, পি স্কোয়ারটা হবে না, আর পি স্কোয়ার প্লাস ওয়ানটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর যে প্রাইম হবে কি হবে না। যেমন ফর এক্সাম্পল 7 প্লাস 1 50 ইজ নট প্রাইম, তাই না? হ্যাঁ, ঠিক। বল। হ্যাঁ অর্ঘদীপ, আচ্ছা আমি বলছি যে তুই তুই একটা ওই 37-এর ব্যাপারে কিছু একটা বলছিলি, ওইটা তুই আরেকবার বল, আমি একবার শুনি কি বলছিস। দাদা ওইটাই বলছিলাম যে তুমি বলছো না 150 ইন্টু 149 ফ্যাক্টরিয়াল আসছে, এবার 150 গুলোকে ধরে নিলে আরো বেশি যতটা আসার উচিত সেটা আসছে না, এই বলছি। হ্যাঁ মানে 36 আসছে, 37 আসছে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। হ্যাঁ তো ওইটাই আমি জানতে চাইছি, মানে কি লজিকে হচ্ছে আর কি, মানে ওইটাই না আমি একটা প্যাটার্ন পেয়েছি, বল। মানে যেমন ফার্স্ট দুটো প্রাইম নাম্বার তো 2 আর 3, হুম 2 ইন্টু 3 প্লাস 1 7 হচ্ছে। হ্যাঁ তারপরে প্রাইম নাম্বারটা 5, হ্যাঁ তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 1 31 হচ্ছে, হ্যাঁ ওটা একটা প্রাইম। তারপরে 5 এর পরে প্রাইম হলো 7, হুম তারপরে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 প্লাস 1 একটা প্রাইম হচ্ছে। হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি এটা অনেক দূর পর্যন্ত প্রাইম হবে, তারপর এক সময় ভেঙে যাবে প্যাটার্নটা, মানে এটা অলরেডি রিসার্চে প্রুভ করা হয়ে গেছে। তাই না? মানে ওটা নট গ্যারেন্টেড যে ওটা প্রাইমই হবে, এটাই বলতে চাইছি আর কি, মানে কেউ প্রুভ করতে পারেনি যে ওটা আলটিমেটলি একটা প্রাইম হবে। মানে হয়তো তুই যেটা বলছিস সেটা হতে পারে ঠিক, কিন্তু ওটা প্রুভ মানে ওরকম অনেক দূর পর্যন্ত গিয়ে একটা আছে যে যখন আর হবে না ওটা। কিন্তু আইডিয়াটা খুব ভালো, মানে আইডিয়া ইজ গুড যে তুই এরকম ভাবে ট্রাই করছিস, ঠিক আছে, কিন্তু ওটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যাবে না যে সবসময় ওটা প্রাইম হবে। আচ্ছা দেখ, আমি এই তোরই লাইন ধরে একটা প্রুফ দিচ্ছি, অর্ক যদি যেটা বললো সেরকম ভাবেই হবে অনেকটা প্রুফ। দেখ সাপোজ আমি ধরলাম P1 P2 এমনি করে করে আপ টু ধর পিকে, এইটা হচ্ছে লাস্ট প্রাইম, মানে এর পরে আর কোনো প্রাইম নাম্বার নেই। এইবারে এই নাম্বারটাকে ধর n ইজিক্যাল টু P1 P2 ডট 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 পিকে প্লাস 1। এই যে নাম্বারটা আছে, দেখ এই নাম্বারটার ওপর যদি আমি ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করি তাহলে এইটা নাইদার P1 নর P2 ডট 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 পিকে, কারুকে দিয়েই ডিভাইড যাবে না, কারণ এইগুলোর মধ্যে যদি সবাইকে দিয়ে মানে যাকেই আমি টেস্ট করি না কেন আমার অলওয়েজ 1 রিমাইন্ডার থেকে যাবে, কারণ মিনিমাম প্রাইম নাম্বার হচ্ছে 2। তাহলে যেহেতু ওইটাকে আমি সাম 2q প্লাস 1 হিসাবে লিখে দিচ্ছি, তাহলে আমার এটা ডিভিজিবল হবে না, লাস্টে 1 রিমাইন্ডার থেকে যাচ্ছে ইন এভরি কেস, যাই দিয়েই আমি ডিভাইড করি, কারণ এই নাম্বারটা স্পেশালি প্রত্যেকটা দিয়ে ডিভিজিবল প্লাস আরো প্লাস 1, তাহলে এই পর্যন্ত ডিভিজিবল যাচ্ছে, দিয়ে বাকি সবসময় রিমাইন্ডার 1 থেকে যাচ্ছে। তার মানে কি এই যে n নাম্বারটা সেইগুলো এই P1 P2 ডট 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 পিকে কেউই ফ্যাক্টর নয়, তার মানে নিশ্চয়ই আমার কোনো প্রাইম এখানে বাদ গেছে, অথবা এর থেকেও কোনো বড় প্রাইম আছে যেটা দিয়ে এটা ডিভিজিবল। তো মাঝখানের কোনো প্রাইম বাদ যেতে পারে না, কারণ আমি একদম পিকে পর্যন্ত থরলি কনসিডার করেছি, তাহলে ইট ইজ দ্য অনলি পসিবিলিটি যে আরেকটা বড় প্রাইম আছে P of k প্লাস 1 হুইচ ইজ
গ্রেটার দেন পিকে অ্যান্ড ডিভাইডস দিস নাম্বার। যদি না ডিভাইড করে তাহলে এই নাম্বারটাই হচ্ছে ইটসেলফ দি প্রাইম নাম্বার, যেটা ওই সবাইকার থেকে বড়। যদি এরকম পিকে থাকে, পিকে প্লাস ওয়ান থাকে, তাহলে নিশ্চয়ই এরকম পিকে প্লাস ওয়ান থাকবে যে একে ডিভাইড করবে, কারণ এই পর্যন্ত কেউ ডিভাইড করছে না। তাহলে আইদার একটা বড় নাম্বারকে আমি মিস করে গেছি যেটা একে ডিভাইড করবে, অথবা এ নিজেই পি অফ পি কে প্লাস ওয়ানের কাজ করে দেবে, যেটা নেক্সট মানে একটা বড় প্রাইম যে একে ডিভাইড করবে। এখন অর্ক যদি অলমোস্ট ঠিক করেছিলি, কিন্তু তুই এটা অলমোস্ট কনসিডার করে নিচ্ছিলি যে এই বড় নাম্বারটাই হচ্ছে আমার সেই প্রাইম নাম্বার, কিন্তু এইটা এখনো প্রুভ করা যায়নি বা নট গ্যারেন্টেড যে, বা ইনফ্যাক্ট এক্সাম্পলও হয়তো আছে যে এইটা প্রাইম নাও হতে পারে। সেক্ষেত্রে প্রাইম যদি নাও পাই, আমি আরেকটা অ্যাটলিস্ট বড় প্রাইম পেয়ে যাব পিকের থেকে, যে এই এন কে ডিভাইড করবে। অতএব এইটার কোনো শেষ নেই। তাহলে এইখানে পরের স্টেপে আমি এনটাকে যদি আবার আপ টু পি কে প্লাস ওয়ান ধরি, তাহলে আবার আরেকটা নেক্সট বড় প্রাইম বেরিয়ে যাবে। তাহলে প্রাইমের সংখ্যা অলওয়েজ ইনফাইনাইট। কি বললাম সবার কি বোঝা গেল? এই P1 P2 Pk সব কনজিকিউটিভ প্রাইম তো? হ্যাঁ, ওগুলো কনজিকিউটিভ প্রাইম, ঠিক। মানে ওগুলো পরপর প্রাইম, ওই জন্য বললাম না মাঝখানে কোনো বাদ নেই। আমি থরলি প্রাইম নাম্বার কনসিডার করেছি আপ টু পিকে। এখন দেখ, তুই তো তোর আইডিয়াটা ভালো, কিন্তু তোর আইডিয়ার আর মধ্যে ডিফারেন্সটা লক্ষ্য কর। তোর আইডিয়াতে কি হচ্ছে, তুই বলছিস যে ওই বড় নাম্বারটাই হচ্ছে পিকে, যেটা হচ্ছে প্রোডাক্ট আপ টু পিকে প্লাস ওয়ান, কিন্তু ওইটা নাও হতে পারে প্রাইম। কিন্তু ওইটা যদি প্রাইম নাও হয়, তাও আমি আরেকটা বড় প্রাইম পাবো যে ওকে ডিভাইড করছে। কেন? কারণ ও পি ওয়ান থেকে পিকে পর্যন্ত কেউ করছে না। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, দেখি এক্সাম্পল পাওয়া যায় কিনা নেটে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইজ P1 P2 P3 dot 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 pk plus 1 is always prime? দেখি কি বলে। Product of prime plus 1. দেখ প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 10 প্রাইম নাম্বার প্লাস ইনটু, এই যে দেখ আমি তোকে বললাম না এক্সাম্পল আছে, তুই এটা যদি 13 পর্যন্ত নিস প্লাস 1, তাহলে এইটা আর প্রাইম থাকছে না, কারণ এটা 59 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। দেখতে পেলি? দেখ 2 থেকে পরপর 13 পর্যন্ত এক্সাম্পল নিয়েছে, প্লাস 1, সেইটার অ্যান্সার আসছে 3031। কিন্তু দেখ ভালো করে লক্ষ্য কর, এইটা নিজে প্রাইম নয়, কিন্তু এইটা প্রাইম হলো না, কিন্তু যেটা দিয়ে ডিভিজিবল হলো সেইটা কিন্তু এর থেকে বড় প্রাইম, মানে 13 এর থেকে বড় প্রাইম। কি বললাম, বোঝা গেল? এইটাই আমি এক্স্যাক্টলি বলতে চাইছিলাম, যে এরকম একটা এক্সাম্পল আছে যেখানে P1 থেকে পিকে প্লাস 1 ওটা একটা প্রাইম হবে না। তাহলে দুটো কেস অ্যারাইজ করতে পারে, আইদার প্লাস 1 করে যেটা এলো সেইটা হচ্ছে একটা খুব বড় প্রাইম, অথবা আরেকটা বড় প্রাইম থাকবে P অফ K প্লাস 1 যে এইটাকে ডিভাইড করবে। কি বললাম, বোঝা গেল তো? এবারে ক্লিয়ার হলো তো? এবার এটা একটু লিখে নে, দিয়ে লেখা হয়ে গেলে বলিস, ছেড়ে দেবো। আচ্ছা, তোদের ক্লাস কেমন লাগছে? ঠিক লাগছে? বোঝা যাচ্ছে সব? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক আছে। এগুলো কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, মানে ধর তুই এটা ভালো করে বুঝলি, দিয়ে 2 মাস এটা নিয়ে কোনো কাজকর্ম নেই, তাহলে আবার সেই যেমন ছিল সেরকমই হয়ে যাবে। ঠিক আছে? তো ওই জন্য একটু মাঝে মাঝে প্র্যাকটিস রাখিস, 2-একটা কোশ্চেন টুকটাক। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এটার পর, যেখানের মধ্যে সব কিছুর কোশ্চেন থাকবে টুকটাক। তো যখনই ভুলে যাবি অ্যাসাইনমেন্টটা সলভ করে নিবি, দেখবি সব মনে পড়ে যাবে আবার। ঠিক আছে? লিখে নি। হ্যাঁ, বল। আমি লিখে নিয়েছিস? হ্যাঁ।
আচ্ছা দাদা লাস্ট পয়েন্টটা, হ্যাঁ লাস্টেরটা অন্য জিনিস লাস্ট বলছে। পয়েন্ট, হ্যাঁ লাস্টের পয়েন্টটা যেটা আমি প্রথমে বললাম সেই জিনিসটা বলছে না, সেইটা বলছে যে এ সমান যদি বি হয় তাহলে এ টু দি পাওয়ার কে সমান হচ্ছে বি টু দি পাওয়ার কে, মানে মড এন সিস্টেমে। এইটা কিন্তু আলাদা, আমি যেটা বললাম, আমি বললাম কোনো পাওয়ারকে রিডিউস করা যাবে না, এটা কিন্তু পাওয়ারকে রিডিউস করছে না, এটা একটা ইকুয়েশন থেকে এ টু দি পাওয়ার কে সমান বি টু দি পাওয়ার কেও লেখা যাচ্ছে, এইটা লেখা যেতে পারে। কারণ এ সমান যেহেতু বি, তাহলে এ কে যদি কেবার মাল্টিপ্লাই করি আর ওদিকে বি কেও যদি কেবার মাল্টিপ্লাই করি তাহলে একই আসার কথা। তুই বুঝতে পারছিস তো, আমি যেটা ফার্স্টে বলেছি সেইটা এটা নয়। হ্যাঁ মানে যদি কেটা যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে কি হবে? নেগেটিভ ইন্টিজার হলে তো ফ্র্যাকশন হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করেছিস, খুব ভালো কোশ্চেনটা, যে নেগেটিভ ইন্টিজার হলে কি হয়ে যাবে। অ্যাকচুয়ালি নেগেটিভ ইন্টিজার হলে মানে তখন আর ইন্টিজার থাকবে না। দেখ আমি যদি এক্সপোনেন্টের লকে মান্যতা দিই, তার মানে এ টু দি পাওয়ার -3, এটা যেহেতু একটা ইন্টিজার তাহলে 1/a³ তখন ওটা ফ্র্যাকশন হয়ে গেল, তার মানে সেইটা আর এই লিগে আসছে না। কি বললাম বোঝা গেল? হ্যাঁ ভালো কোশ্চেন ওটা, ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস লেখা আছে দেখ নিচে, কি আচ্ছা ওই জন্য দেখ এখানে একটা কথা লেখা আছে, ফর এনি পজিটিভ ইন্টিজার কে, তাই না লাস্টেরটা? হ্যাঁ হ্যাঁ পজিটিভ ইন্টিজার লেখা আছে। ঠিক আছে।